নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের অডিও স্টোরি ও উপন্যাস পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। সত্যবতীকে আমরা জানি। সত্যবতীকে সেই ছোট থেকে অনেক রূপে আমরা দেখেছি। সত্যবতীর জেদি, সত্যবতীর মুখরা, কিন্তু কখনো মাথা নত করেনি অহংকারের সামনে, আভিজাত্যের সামনে। সেই সত্যবতীর গল্পই আপনাদের শোনাবো। আজকে আপনাদের জন্য রইল প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ৫০তম পর্ব। এ বাসা বদলানোর ইচ্ছে যে সত্যরই খুব আছে তা নয়। বাড়িটা সব দিক দিয়ে সুবিধের, কিন্তু ওই মাথার ওপর প্রভু হয়ে প্রজান হয়ে থাকাটাই তার বরদাস্ত হচ্ছে না। আর মজাটা দেখো, নিজের বাড়িতে নিজের মতন থাকবো তা নয়, যেটা এ বাড়ি ও বাড়ি করে যন্ত্রণা ঘটাতে থাকবে। ওকে ছাড়িয়ে দিলেও কতকটা সুরাহা হয় বটে, কিন্তু সেটাও ঠিক মনের সঙ্গে খাপ যায় না। মানুষটা দুষ্টু পাঁজি নয়, উপকারীও আছে। দোষের মধ্যে হচ্ছে অবোধ, আর অবোধ বলে অতিরিক্ত কথা কয়। সেই কথা চালাতে ছেলে দুটোর কুশিক্ষা জন্মাচ্ছে। তাই সেই কথাই বলে ছাড়িয়ে দিতে হবে পঞ্চুর মাকে। বলতে হবে, আমার ছেলেদের যদি তুমি শেখাও মা নয় রাক্ষসী, তাহলে তোমায় কি করে রাখি বলো তো বাছা। সামনের মাস থেকে অন্য কাজ দেখো। সেই কথাই ঠিক করে মনে মনে। এ বাড়ি ও বাড়ি আনাগোনার কথা তুলে আর খেলো হবে না, আসুক কাল সকালে। কিন্তু কাল সকাল অবধি অপেক্ষা করতে হলো না সত্যকে। সেই সন্ধ্যেতেই এসে হাজির হলো পঞ্চুর মা, সম্পূর্ণ অপ্রত্যাশিত এক বার্তা নিয়ে। এ কি, এ কোন বিপদ অপেক্ষা করছিল সত্যর জন্য? সন্ধ্যের আগে দুপুরের কথাটা তাহলে বলে নিতে হয়। দত্তগিন্নি পিচ করে পিক ফেলে বলেন, হ্যাঁ লা পঞ্চার মা, তোর মনিব গিন্নি তো বয়সে কাঁচা, ওরা তো আঙ্কার কিসের বল দেখিনি। দত্তগিন্নি চিরমশাহে ভাগ্নে বউ হি হি করে হেসে উঠে বলে, ওই কাঁচা বয়সেরই অহংকার গো মামি, নইলে অহংকার করবার মতো তো কিছু দেখছি না। দত্তগিন্নি ভারী মুখে বলে, হুম, এ বাপু বয়সের দেমাক নয়, এ হচ্ছে স্বভাবের দেমাক। সংসারে আর ওর কে আছে রে পঞ্চার মা? পঞ্চুর মা এ বাড়িতে কোনোদিনই পঞ্চার মা বই পঞ্চুর মা শোনে না, তাই ওই অগ্রাহ্যের ভঙ্গি তার গা সহা। অতএব বিনয়ে বিগলিত হয়ে সে উত্তর দেয়, আর কে? ওই উনি, ওনার স্বামী, আর দুটো 7-8 বছরের খোকা। ও তাই, কথাতেই আছে, মেঘা খেয়ে রোদ হয় তার বড় চরচরানি, আর বউ হয়ে গিন্নি হয় তার বড় ফরফরানি। তা শাশুড়ি মাঘই বুঝি মরেছে? পঞ্চার মা কৌতুকের ভঙ্গিতে বলে, বালাই ষাট, মরবে কেন? শাউরি আছে, সৌরও আছে, আছে সবই, দেশ গ্রামে আছে। উনি বাসায় এসেছেন স্বামী পুত্তুর নিয়ে। স্বামী সাহেবের আপিসে চাকরি করে। বটে, তাই তো বলি, তাতে তেজে মটো। দেশ কোথা? কোথা কি বৃত্তান্ত কি সুদবে মা? পঞ্চুর মা মনে মনে সত্যর প্রতি স্নেহশীল এবং সমীহ পরায়ণ হলেও নিতান্ত দত্তগিন্নির সুয় হতে মনিবের প্রতি অগ্রাহ্য দেখিয়ে বলে, গপ্প করবার সময় আছে তেনার? ঘরের কাজ মিটল তো বই কেতাব মুখে দিয়ে বসলো। বই কেতাব? ঘরের মধ্যে একটা ব্যঙ্গ হাসির ঢেউ খেলে যায়। তাই নাকি? ওরে পঞ্চার মা, তুই যে দেখছি খুব ভালো বাড়িতে চাকরি ধরেছিস। দেখিস বাপু, গিন্নির হাওয়া লেগে তুই শুদ্ধ পণ্ডিতিনী হয়ে যাসনি। পঞ্চুর মা হেসে বলে, তা পারলে গিন্নি আমাকেও বই ধরায়। বাবা, ছেলে দুটোকে পড়া করে যা দিক করে, তবু ওই ছেলে দুটোই বা যা গপ্প কাছে করে আমার সঙ্গে, ওদের মুখেই শুনেছি। বারুইপুর না কোথায় কি যেন দেশ, ওখানে ঠাকুমা ঠাকুরদা আছে, পিসি আছে, আর মামার বাড়ি সেই ত্রিবেণীর কাছে নিত্যানন্দপুর না কি যেন। দাদামশাই কবরেজ, খুব বড় মানুষ। সহসা ঘরের মধ্যে একটা মানুষের মুখটা কেমন উদ্ভ্রান্তের মতো হয়ে যায়। দেওয়ালের কোলে
একখানা পেতলের চৌকিতে পাতিয়ে পাতিয়ে পান সাজছিল সে। কাজ করা হাতটা তার থেমে যায়, হাঁ করে তাকিয়ে থাকে পঞ্চুর মার মুখের দিকে। কানে যায় না দত্তগিন্নির মন্তব্য। বড় মানুষের জীব হলে এত দেমাক 7 নম্বর বাড়ির সেই গিন্নি, সেই মন্তব্যই করেন দত্তগিন্নি। পঞ্চুর মা মন্তব্য দিয়ে পরিসমাপ্তি করে, সেই তো শুনলাম নাকি চাঁদার হাড়ি ছোঁয়নি। ভাগ্নে বউ নিবন্ত আগুনে কাঠ ফেলে, ঢপ শোনেনি? সেই কথাই তো বলে মরছি বৌদিদি। পঞ্চুর মা আক্ষেপ করে, এত নোকের সময় হলো আর তোর সময় হলো না। পাড়ার সকল ছেলে ঘরে বসে রইল, আর তোর ছেলেদের স্কুলের মান নিয়ে এত হলো। ছেলে দুটোর জন্য মরছি কড়কড়িয়ে। তা যাস, হাঁড়িখানা নয় তুই নিয়ে যাস, দিয়ে দিস চোরাদের, বলেন অপর এক মহিলা। কিন্তু পান সাজুনি বিধবাটির কানে বুঝি এসবের বিন্দু বিসর্গও যায় না। সে তেমনি হাঁ করে তাকিয়ে থাকে পঞ্চুর মার মুখ পানে, আর কি বলে সেই আশায়। পঞ্চুর মা কিন্তু আর কথা বাড়ায় না। সত্যর বিরুদ্ধে কথা বলতে তার বিবেক তেমন সায় দিচ্ছে না। তবে নেহাত নাকি এ ঘরে এখন পালের হাওয়া উল্টো দিকে, তাই বড় মানুষের কথার ধামা তো ধরতেই হবে। তাছাড়া সত্যর ওপর আজ তার সত্যিই বড় রাগ হয়েছে। সে কোথায় ভেবে রেখেছিল সত্যকে নিয়ে এসে বড়লোক বাড়ির জাঁকজমক দেখাবে, আর তার বোনজি শৈলর যে এ বাড়িতে কতখানি মান মর্যাদা তা বুঝিয়ে ছাড়বে। একটা মান্যিমানের মাসি পিসি হওয়াও তো কম গৌরবের নয়। মান্যিমান বই কি, দত্তগিন্নির মেজ ছেলের সঙ্গে শৈলর দহরম মহরম তো আর রাখা ঢাকা নেই। মেজবাবুর উপর শৈলর আধিপত্য একেবারে প্রকাশ্য ব্যাপার। মেজ বউটাকে টিট রাখতে দত্তগিন্নি এ গুণে রীতিমতো ইন্ধন দিয়ে চলে। শৈলের জন্য গন্ধ তেল গন্ধ সাবান সরবরাহ করা হয় দত্তগিন্নির নিজের ভাড়ার থেকে। শৈলের জন্যে পানে খাবার সবচেয়ে দামি কিমা আসে গিন্নির খরচে। শৈলর ফিতে পার শান্তিপুরীর হাফ শাড়ি যোগানদার অবশ্য মেজবাবু স্বয়ং। তবে একটু ময়লা কি ছেঁড়া চোখে পড়লে দত্তগিন্নি গ্যাদারি বেজার মুখী মেজ বউটাকে শুনিয়ে শুনিয়ে শৈলকে বলে, হ্যাঁ লা, কাপড় এত ময়লা কেন? নেই বুঝি? বলতে পারিস না তোর মেজ দাদাবাবুকে? এতজন থাকতে মেজ দাদাবাবুকে কেন, সে প্রশ্নটা অবশ্য উচ্চ থাকে। তা এসব রঙ্গরসের গল্প অবশ্য পঞ্চুর মার মনিবিনীর সঙ্গে করার জো নেই। কিন্তু শৈলর দখলিত্ব তো দেখানো যেত, তা হলো না কিছুই। মরুকে, যার যেমন বুদ্ধি, বুদ্ধির দোষে ঠকে মানুষ। বৌদিদি যে এত বুদ্ধিমতী, তা কই জিততে পারলো কই? হেরেই তো মরল। নিজে ভালো করে খেলি না, স্বামী পুত্তুরকে খেতে দিলি না, গান শুনলি না, সব দিকেই তো ঠকলি। ধুত্তর। মনক্ষুণ্ণ পঞ্চুর মা পানসাজুনির দিকে এগিয়ে এসে বলে, দাও বামুনজি, দুটো বেশ মচমচ করে পান দাও দেখি, খাই। দুটো পান তাড়াতাড়ি সেজে কম্পিত হাতে সে দুটো পঞ্চুর মার হাতে তুলে দিয়ে পানসাজুনি বামুন্দি চাপা নিচু গলায় বলে, কই তোর মণিবণিকে আমায় দেখালি না তো? ও মা, শোনো কথা, কদণ্ড থাকলো তিনি, এলো আর চলে গেল বই তো না। তোদের কথাবার্তা শুনে একটু কৌতূহল হচ্ছে বলি এত তেজ দম্ভ শুনছি, দেখাবি না একবার? আর দেখানো, বৌদি কি আর এমুখ হবে? আর এ বাড়িতে আসবে? তবে যদি তুমি, বামুন্দি আরো মৃদু গলায় বলে, তবে চল না দেখে আসি। ও মা, হঠাৎ আমার মনিবের ওপর এমন নেক নজর কেন গো বামুন্দি? হাসতে হাসতে এক্ষুনি গিন্নির কানে উঠবে আর না করে বসবে। বেশ, সন্ধ্যের পরে নিয়ে যাব। যাবার মুখটায় কিন্তু বামুন্দি কেমন যেন বিচলিত হয়, আগ্রহটা যেন ঝিমিয়ে আসে তার। বলে, থাকে পঞ্চুর মা, কাজ নেই। ও মা, কেন তখন অত মন করলে? হ্যাঁ, ঝোঁকের মাথায় তখন বলেছিলাম বটে, তা বলি কি গেলে আবার ওই এগিন্নি যদি গোসা হয়। শোনো কথা, কে টের পাচ্ছে তোমার আমার মতন অমন চুনোপুটির খবর রাখতে ওনাদের দায় পড়েছে? কাছের বাড়িতে নানা গোলমাল,
10টা নতুন রাঁধুনি চাকরানি খাচ্ছে, ফাঁকি দেবার এই তো সুযোগ। না, ভাবছি গিয়েই বা কী হবে, শুনেছি নাকি দেমাকি রাঁধুনি পান সাজুনির সঙ্গে যদি কথা না কয়। ও মা, না না, তা তুমি ভেবো না বামুন্তি। পঞ্চুর মা অভয় দেয়। তাকে কেউ ঘাঁটাতে যদি না যায় সেও কিছু বলবে না। বাড়িতে অতিথি এলে তো বরং আদর অভ্যানই করবে, রাঁধুনি চাকরানির বিচার করবে না। এই তো সেদিন তাঁতিনি মাগি গেছিল, তাকে কত যত্ন করে বসালো, তেষ্টার জল দিল, পান দিল, কাপড় বেশি নিল না, বলল দরকার নেই, তবে দূর ছাই তো করলো না। অনেক অগ্রপশ্চাতের পর শেষ অবধি অগ্রেরই জয় হয়। পেঁজা তুরতুরে সিল্কের চাদরখানা গায়ে জড়িয়ে সন্ধ্যের দিকে খিড়কির দরজা খুলে পঞ্চুর মার সঙ্গে রাস্তায় নামলো পান সাজুনি বামুন মেয়ে। বামুনের মেয়ে একদা কাজের দরবার নিয়ে হাজির হয়েছিল দত্ত বাড়িতে। নেহাত ঝি চাকরানির কাজ তো দেওয়া যায় না তাকে, তাই এই কাজের ভার। অবশ্য পান সাজা কথাটা শুনতে যত হালকা, এ বাড়িতে সে ব্যাপারটা তত হালকা নয়। দৈনিক অন্তত 1000 দিনেক পান তাকে সাজতে হয়, তদুপযুক্ত সুপরিও কেটে নিতে হয়। তাছাড়া সব পান ঠিক এক ধরনের সাজলেও চলে না, তার আবার শ্রেণী বিভাগ আছে। কারুর কারুর মিঠে পানের খিলি বরাদ্দ, কারুর কারুর জায়ফল, দারুচিনি, জৈত্রী, কাবাব চিনি, এলাচ, কর্পূর সম্বলিত রাজকীয় পান। কারো বা দোক্তা খাওয়া মুখের রুচি অনুযায়ী শুধু ক্ষয়ের সুপুরি। আবার সুপুরিরও মিহি মোটা নানান প্রস্থ। এই সব পানের নৈবেদ্য সাজিয়ে যার যার ঘরে বাটায় রেখে আসতে হয় গোলাপ জলে ভিজানো ন্যাকড়া চাপাতি। এছাড়া সরকার, গোমস্তা লোকজন, অতিথি, ফকির, আউস্তি জাউস্তি আশ্রিত অভাগ্যদের জন্যে মোটা বাংলা পানের ব্যবস্থা আছে, সমস্ত ওই বামুন মেয়ের ঘাড়ে। শুধু পান নিয়ে সারাটা দিন তার প্রাণ যায়। তার ওপর আবার বাড়িতে যোগ্যী হলে তো কথাই নয়, সেও তো আছে যখন তখন, বিয়ে, সাধ, মুখে ভাত, এসব বাদেও বাড়ির হরেক রকম মেয়ে মানুষের হরেক রকম বত্ত সারা তো সারা বছর লোকজন খাওয়া লেগেই আছে। ছোট গিন্নির ছোট যা অনন্ত চতুর্দশীর বত্ত সারল, 300-400 লোক খেল। পতিপুত্রহারা বিধবা, তবুও কমতি কিছু হলো না। বড় গিন্নি উদারমনা, বললেন তা হোক, ওর কেউ না থাক, আমি যখন আছি আমি ওর সব করব। ইহকালটা তো বৃথাই গেল, পরকালটা বজায় থাক। ছোট গিন্নি অবশ্য বেইমান, আড়ালে আবডালে বলে বেড়ায়, আমার বুঝি ভাগ নেই দত্তদের বিষয় সম্পত্তিতে? বানের জলে ভেসে এসেছি বুঝি আমি? কাটা হাতে করে ঢুকিনি আমি এদের উঠোনে? গাঁটছড়া বেঁধে সঙ্গে করে নিয়ে আসেনি এদেরই একজন? তাকে উস্কনিও দেয় কেউ কেউ, কিন্তু সে নেহাতি আড়ালে। বড় গিন্নির সামনে সবাই ঠান্ডা, কিন্তু সে যা। পথ চলতে চলতে বামুন মেয়ের সঙ্গে নিম্নোক্ত কথাবার্তা হয় পঞ্চুর মার। যতই হোক তুমি হলে স্বজাতি, তোমায় সমূহ দেখাবে। স্বজাতি অবশ্য সত্যবতী, কারণ সেও বামুন। বামুন মেয়ে কিন্তু এ আশ্বাসে উল্লসিত হয় না, উদাসভাবে বলে, সোনার বেনের অন্ন খাওয়া বামুন আবার বামুন, তুইও যেমন পঞ্চার মা। তোরা বামুন্দি করিস তাই, নিজেকে বামুনের মেয়ে বলে পরিচয় দিতে আমার ইচ্ছে হয় না। নেহাত নাকি কাজ করতে এসে সুদ্দূর বললে পাছে পা টিপতে, চারা কাপড় কাচতে, এঁটো বাসন মাজতে বলে, তাই ওই পরিচয় দেওয়া। তা কেন বামুন্দি? তোমার আচার আচরণ তো সব ব্রাহ্মণের মতোই, নইলে রাঁধুনি, কুটোকাটনি, ভাড়ার দিউনি আর যেসব বামনি ধনী আছেন তাদের আচার কেতা তো আর পঞ্চুর মার অবিদিত নেই। ঘ্যাঁচার মা তো সেদিন লুকিয়ে লুকিয়ে গরম মাছ ভাজা খেতে গিয়ে জিভে কাঁটা ফুটিয়ে হাতে নাতে ধরা পড়ল, তাই কি মাগির হায়া আছে? আসল কথা কি জানো বামুন্দি, স্বভাব চরিত্রটি যতক্ষণ ভালো আছে ততক্ষণ সে আচার বিচার ছাড়বে না। আচার অনাচার ত্যাগ করলেই বুঝবে মতিগতি বিগড়েছে। দম্মকম্ম আচার আচরণ হচ্ছে নদীর বাঁধ, বাঁধ যদি একবার ভাঙে
বাসন মাজা ঝি পঞ্চুর মার এই জীবন দর্শনের ব্যাখ্যার শেষাংশটা আপাতত মুলতুবি থাকে। সত্যবতীর দরজায় এসে পড়েছে দুজনেই। পঞ্চুর মার সানানো গলায় ডাক পড়ে, কই গো বৌদিদি, কোথায়? একবার বেরিয়ে এসো গো, নতুন মানুষ এসেছে তোমায় দর্শন করতে। অনেকদিন নিতাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। ছাতাটা হাতে নিয়ে রোদের মধ্যে বেরিয়ে পড়ে নবকুমার। আজ ছুটির দিনে বাসায় আছে নিশ্চয়। নিতাই চলে যাবার পর প্রথম প্রথম নিতাইয়ের সামনে মুখ তুলে দাঁড়াতে লজ্জা করত, নিজেকে ভারী অপরাধী মনে হতো। কিন্তু সময়ে সবই সয়। সে লজ্জা একটু একটু করে কমেছে। সত্যবতী বারবার ঠেলে পাঠিয়েছে নেমন্তন্ন করতে। আর অবাক কাণ্ড, দিব্যি সহজভাবে নিতাইয়ের সঙ্গে কথা কয়েছে সত্য। নিতাই যা যা ভালোবাসে মনে মনে করে রেঁধেছে, অনুরোধ উপরোধ করে খাইয়েছে। এই সব অসমসাহসিক কাণ্ডগুলো কি করেছে করে সত্য। যাক, আজ নবকুমার নিজেই যাচ্ছে। আজ বাড়িতে তেমন মন বসলো না। সেই যে পরশু সন্ধ্যাবেলা পঞ্চুর মা কোথা থেকে একটা বিধবা মেয়ে ছেলে নিয়ে এসে বকবক করলো, তারপর থেকেই তো সত্য যেন কেমন হয়ে গেছে। কথা নেই, বার্তা নেই, ছেলেদের সঙ্গে হাসি খুশি নেই, যেন কোন জগতে বাস করছে। কথাটা সত্যি, পরশু থেকে সত্য এক ধাঁধার জগতে বাস করছে। কাকে নিয়ে এলো পঞ্চুর মা? শুধু দত্তবাড়ির পান সাজনি? তাহলে কি জন্যেই বা এলো সে? সত্যকে দর্শন করার বাসনা এমন প্রবল হবার হেতু কি তার? তাই যদি হয়, মন খুলে কথাই বা বলল কই? কেমন চেপে চেপে রেখে রেখে কথা, থেমে থেমে নিঃশ্বাস, ভেতরে যেন কত কি। ওকে কি আগে কোথাও দেখেছে? সত্যর খুব একটা চেনা মানুষের মতো কি দেখতে ও? কিন্তু সে মানুষটা তো এমন পোড়ামূর্তি ছিল না। ওর নিয়তি কি শেষ অবধি আগুন হয়ে ঝলসে জলসা পোড়া করে ছেড়েছে? দুজনের মধ্যে যেন উত্তাল ঢেউ, কিন্তু কেউই নিজে থেকে এগিয়ে এসে খপ করে হাত ধরে বলে উঠল না, তুমি সেই না? পঞ্চুর মা ক্ষণ করে বলে উঠেছিল, কই গো বামন্তি, এত আগ্রহ করে এলে অথচ বাক্যও কি নেই? সেই বামুন্দি আস্তে আস্তে বলেছিল, কথা কইতে আসিনি তো, দেখতে এসেছি। গলার শব্দটা কি সত্য শোনা নয়? যেন অনেক সাগরের ওপারে, অনেক চোখের আগে সত্য এই স্বর শুনেছে, তবু বলতে পারা যায়নি। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না কো, আমি বড় ধুরন্ধর মেয়ে। বাধা অনেক, হয় কি নয়, নয় কি হয় এর আলো আধারির বাধা, সমাজ সামাজিকীকরণের বাধা, অবস্থার তারতম্যের বাধা, সর্বোপরি পঞ্চুর মার উপস্থিতির বাধা। সেইটাই হয়েছিল বোধ করি সব থেকে বড় বাধা। হঠাৎ একলা দুজনে মুখোমুখি দাঁড়ালে হয়তো অন্য বাধাগুলো মুহূর্তে খসে পড়ত, হয়তো দ্বিধামার্ত না করে ঝপ করে বলে ফেলা যেত, শেষ অবধি তাহলে এই হাল হয়েছে, বেশ ভালো, সুখটা করলে ভালো। আগে হলেও বলতো, অনেক যুগ আগে ছেলে মানুষ ছিল সত্য, এখন তো নেই, তাই সেসব বলা হলো না। খানিক পরে পঞ্চুর মা হাই তুলে বলল, চলো তাহলে মামুন্দি, তোমাকে দুয়ার অবধি এগিয়ে দিয়ে আমি ঘরে যাই। সারাটা দিন রবটানি গেছে, চোখ ভেঙে ঘুম আসছে। চলো বলে উঠে পড়েছিল সে, বলেনি আর একটু থাকি না? সত্য বলেনি আর একটু বসো না? সেই অবধি বিমনা হয়ে রয়েছে সত্য। নবকুমার বলেছিল, পঞ্চুর মার সঙ্গে ওই মাগিটাকে এসেছিল কোন? কথা শেষ করতে পারেনি, তীব্র স্বর থামিয়ে দিয়েছিল তাকে। ছেলেপেলের সামনে অপব্যের মতো কথা কও কেন? বলেছিল সত্য, আর তদবধি যেন সত্য চিন্তামগ্ন। ছুটির সকালটা দুদণ্ড রান্নাঘরের দৌড়ে বসে গল্প করতে কত ভালো লাগে। মন মেজাজ ভালো থাকলে সত্য অপূর্ব,
সত্যি বলতে মন মেজাজ ভালো না থাকলেও কী যে এক আকর্ষণ নবকুমারকে যেন দড়ি দিয়ে বেঁধে রাখে। নেহাত অফিসের সময়টুকু ছাড়া বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। তরু খোকার পড়াটরাগুলো একটু দেখতে হয়, কারণ মাস্টার মশাই আজকাল আর নিয়মিত আসেন না। কিন্তু ওই ছাই কর্তব্য তেমন ভালো লাগে না। এক যা বাজার করার একটু ভালো লাগে, বাদে ইচ্ছে হয় দুজনে মুখোমুখি বসে থাকি। তা হবার জো নেই। সত্যি সংসার করাটা এত ভারী করে তোলার দরকারই বা কী? হাসলাম, গল্প করলাম, খেলাম, ঘুমোলাম, চুকে গেল। তা নয়, রাত দিন 10-এর একজন হবার সাধনা করো, ছেলেদের মানুষের মতো মানুষ করে তোলবার চেষ্টা করো। মান মর্যাদা রইল কি গেল তাই ভেবে মাথা খারাপ করো। কেন রে বাবা? গা বই ছেড়ে আসে, বাসায় এসে তাহলে লাভটা কি হলো? আমোদ আহ্লাদে থাকা যাবে বলেই না আসা। এই তো সেদিন শুনল আপিসের বন্ধু রামতনুবাবু তার পরিবারকে নিয়ে নাকি থিয়েটার দেখতে গেছিল। নিমাই সন্ন্যাস পালা। রামরতনের পরিবার নাকি দেখতে দেখে কেঁদে বুক ভাসিয়েছে, বাড়ি এসে 3 দিন ধরে কেঁদে মরেছে। নবকুমার সত্যকে ধরে পড়েছিল দেখতে যাবার জন্যে, গেল না। বলল কি না, এখন মাসের শেষ, হাতে টানাটানি, থিয়েটার যেতে পয়সা লাগবে তো। তাছাড়া তুরু খোকাকে নিয়ে সমস্যি, ওদের দেখবে কে রাত অবধি? ওদের নিয়ে যাবার কথা তো উড়িয়েই দিল। ছেলেদের ঘোড়দৌড়ের খেলা দেখাতে নিয়ে যেতে চেয়েছিল নবকুমার, তাও বারণ। কেন যে সত্য এরকম? 1 যুগ ধরে মনকে এই প্রশ্নই করে চলেছে নবকুমার। আজ কপালটায় অভাগ্যী, নিতাইয়ের সঙ্গে দেখা হলো না। কোথায় গেছে? তার মেসের এক ভদ্রলোক বললেন, জানি না মশাই, মানুষের সঙ্গে তো মিশতেই চান না নিতাই বাবু। ভাব গতিগো তেমন ভালো ঠেকে না আমাদের। চোখে না দেখে কারণ আমি অপবাদ দিতে নেই। ওর পাশে সিটের হারান বাবু যা বলেছেন তাই বলছি, স্বভাব চরিত্র ভালো নেই নিতাই বাবুর। হ্যাঁ, কি বললেন? প্রায় মাটিতেই বসে পড়ে নবকুমার। এই কি সর্বনেশে সংবাদ! ভদ্রলোক বললেন, আপনার কোনো বিশেষ বন্ধু নাকি? তবে তো আপনাকে কথাটা বলা ভুল হয়েছে আমার। তবে একরকম ভালো। দেখুন যদি বুঝিয়ে সুজিয়ে সুপথে আনতে পারেন। অবশ্যই ও পথ থেকে ফেরানো বড় শক্ত কথা। মনের মধ্যে একটা দারুণ যন্ত্রণা নিয়ে ভবতোষ মাস্টারের কাছে যায় নবকুমার। বোধ করি এই প্রথম সে সত্যর নির্দেশ ব্যতীতই একটা কাজ করে ফেলে। মাস্টার একখানা বই সামনে রেখে উপুর হয়ে পড়ে তা থেকে খাতায় কি সব লিখে নিচ্ছিলেন। নবকুমার কাছের গোড়ায় বসে পড়ে বিনা ভূমিকায় বলে ফেলে, ভয়ানক একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি মাস্টার মশাই। মাস্টার চমকে ওঠেন। কি হলো? কারুর অসুখ বিসুখ নয় তো? সত্যবতী ফ্যান গালতে গিয়ে পুড়ে যায়নি তো? উঠোনে আচার কে পড়ে যায়নি তো? চকিত হয়ে বলেন, বসো বসো, আগে একটু স্থির হও। ব্যাপারটা কি? ব্যাপারটা গুরুতর। নিতাইয়ের চরিত্র দোষ ঘটেছে। কি ঘটেছে নিতাইয়ের? ঝোঁকের মাথায় কথাটা বলে ফেলে লজ্জা পায় নবকুমার। এবার মাথাটা চুলকে নিচু গলায় বলে, আজ গিয়েছিলাম নিতাইয়ের মেসে, তা দেখা হলো না। একজন বলল নিতাই কোথায় যায় কোথায় না যায় ঠিক নেই, আর আর তার স্বভাব দোষ ঘটেছে। ভবতোষ মিনিট খানেক চুপ থেকে বললেন, লোকটা নিতাইয়ের শত্রু নয় তো? আগে না না, সেরকম কিছু না। তবে তো সত্যি বিপদ। ভবতোষ নিজের মনে বিড়বিড় করে বললেন, এরকম একটা ভয়ই আমার ছিল। নবকুমার বলে, আগে কি বলছেন? না, তোমায় কিছু বলিনি। আপনি একবার তার সঙ্গে দেখা করে বোঝান মাস্টার মশাই। বোঝাবো? ভবতোষ হাসে। এসব ক্ষেত্রে মাস্টারের বুঝ কোনো কাজে লাগে না নবকুমার। কিন্তু কিছু একটা তো করতেই হবে মাস্টার মশাই। চিরনিস্তেজ নবকুমারের এই ব্যাকুলতা মনকে স্পর্শ করে ভবতোষের। তিনি স্নেহাদ্র গলায় বলেন,
আচ্ছা, আমি চেষ্টা করব। তবে কি জানো, আগে কি বলছেন? বলছি, বলছিলাম কি, আমার বলার চাইতে অনেক বেশি কাজ হবে যদি বৌমা একবার। বৌমা? নবকুমার বিমূঢ় নির্বোধ গলায় বলে। কার কথা বলছেন? ইয়ে, তরুর মা? হ্যাঁ, তাই বলছি। উনি যদি একবার নিতাইকে দিব্যি দিলেশা দিয়ে বলতে পারেন, হয়তো কাজ হতে পারে। নবকুমার তেমনি গলাতেই বলে। আপনি বললে কাজ হবে না, হবে ওর কথায়? ভবতোষের মুখে রহস্যের জালে আবৃত সূক্ষ্ম একটু হাসির রেখা ফুটে ওঠে। ধীরে বলেন, হলে ওর কথাতেই হবে, নচেত। তবে তাই বলবো। বলে বিমূঢ় নবকুমার উঠে দাঁড়ায়। তবে মাস্টারের প্রস্তাবটা তার হৃদয়ঙ্গম হয় না। আর সত্যি বলতে কি, খুব ভালো লাগে না নিতাইয়ের সামনে সত্যকে উপস্থাপিত করার কথাটা। যতই বন্ধু হোক নিতাই, তার যখন স্বভাব খারাপ হয়েছে তখন বিশ্বাস কি? কে জানে মদটদ ধরেছে কিনা। মাতাল চরিত্রহীন এদের কাছ থেকে মেয়ে ছেলেদের শতহস্ত দূরে থাকা উচিত। নবকুমারের বাপ নীলাম্বর বানুজ্জে নামক ব্যক্তিটিও যে ওই অপরাধে অপরাধী এবং চিরদিন তিনি সমাজের মাথার ওপর বাস করে আসছেন, সেটা অবশ্য মনে পড়ে না নবকুমারের। নিতাইয়ের এই অধঃপতনের খবরটা এবং ভবতোষ মাস্টারের ওই অনাসৃষ্টি প্রস্তাবটা কিভাবে সত্যর কাছে ফেলবে, আর সত্য সেটা কিভাবে নেবে, ভাবতে ভাবতে বাড়ি ফেরে সে। বেলাও হয়ে গেছে ঢের। সত্য হাঁড়ি নিয়ে বসে আছে। দ্রুত এসে দরজাটায় ধাক্কা দিতে যায় নবকুমার, কিন্তু ধাক্কার আগে হাত ঠেকাতে খুলে যায় দুটো। তার মানে আগলো দেওয়া ছিল না। কি কাণ্ড! ভর দুপুরে দরটা খুলে রেখেছে বলবে বলে ব্যস্ত হয়ে ঢুকে দু পা পিছিয়ে আসে। দাওয়ার খুঁটির কাছে সত্য একজনের হাত ধরে দাঁড়িয়ে। না, হাত ধরার অপরাধে জাত যাবে না। পুরুষ নয়, মেয়ে মানুষ। বিহ্বল দৃষ্টি এক বিধবা, শীর্ণ দেহ, পোড়া রং। নবকুমারও বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থেকে শুনতে পায় সত্য তার নিজস্ব সবল ভঙ্গিতে বলছে, হাতে যখন পেয়েছি আর ছাড়ি? মেয়ে নিয়ে চলে এসো তুমি আমার কাছে। আমার যদি দুবেলা দুমুঠো জোটে, তোমারও একবেলা এক মুঠো জুটবে। আমার ছেলে দুটো যদি খেতে পড়তে পায়, তোমার মেয়েটাও পাবে। শুনে গায়ের রক্ত হিম হয়ে যায় নবকুমারের। এসব আবার কি কথা? কে, কোথায় এর মেয়ে? সত্যর সঙ্গে কি সম্পর্ক এর? আবার হঠাৎ সেই হিম হয়ে যাওয়া রক্ত উত্তপ্ত হয়ে উঠল। পুরুষের রক্ত। নবকুমারের সঙ্গে একবার পরামর্শ পর্যন্ত না করে দুটো মানুষকে খেতে পড়তে দেওয়ার ভরসা দিয়ে বাড়িতে জায়গা দিতে চাইছে সত্য। এতই বা সাহস কেন মেয়ে মানুষের? নবকুমার কিছু বলে না বলে বড্ড বার বেড়ে গেছে। নবকুমারের চিরদিনের প্রাণের বন্ধু নিতাই, বিনি অপরাধে তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হলো, যার জন্যে মনের দুঃখে ঘেন্নায় অভিমানে স্বভাবটাই খারাপ করে ফেলল ছেলেটা। নবকুমারের সঙ্গে এক বাড়িতে থাকলে কখনোই ওর এসব ঘটতো না। মেশে কত রকম কুসঙ্গ। নবকুমারের চোখে জল এসে গেল। তারপর ভাবল, এখন নাকি কে কোথাকার একটা মাগি, নবকুমার যাকে 7 জন্মেও চোখে দেখেনি, তাকে বাড়িতে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র আঁটা হচ্ছে। চালাকি চলবে না, এসব চলবে না। নবকুমার সাপ জবাব দিয়ে দেবে। নবকুমারের বাড়িতে এইসব চালাকি চলবে না। নির্ঘাত সত্যর বাপের বাড়ির দেশের লোক, তাই এত ভালোবাসা। সত্যি বলতে কি, ঈর্ষাও অনুভব করে নবকুমার। নবকুমারের সম্পূর্ণ অপরিচিত জগতের কাউকে যে সত্য মনে জায়গা দেবে, এ অসহ্য। হোক না সে মেয়ে মানুষ, তবু মনের কথা যে মন ছাড়া আর কেউ জানতে পারে না, এই বাঁচোয়াতেই পৃথিবী টিকে আছে। নইলে পৃথিবী তার সমাজ, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি সব কিছুর বড়াই নিয়ে
কোন রসাতলের অতল তলায় তলিয়ে যেত। মনের কথা অন্যে টের পায় না, নিতান্ত মনের মানুষটিও না। এই আনন্দে যথেচ্ছ নেচে বেড়াচ্ছে মানুষ, যত পারে বড় বড় কথা বলছে, আর স্নেহ প্রেম ভালোবাসার মহিমা দেখাচ্ছে। তা এ রহস্যটা মানুষ নিজেও খেয়াল করে না, এই যা মজা। নবকুমারও খেয়াল করে না বিধাতার কাছে এ কত বড় পাওনা পেয়ে বসে আছে সে। মনে মনে তাই শুধু সত্যকেই বাক্যবাণে বিদ্ধ করে না, বিধাতা পুরুষকেও করে করে বিধাতা পুরুষ নবকুমারকে পুরুষ আর সত্যকে মেয়ে করেছেন বলে। সহ্য হচ্ছে না এই হাত ধরার দৃশ্য, আর সহ্য হচ্ছে না। গলা ছাড়ার শব্দ করল নবকুমার। এতক্ষণ সত্য নিজের ঝোঁকে ছিল, খেয়াল করেনি। আর একজন তো দরজার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল। গলার শব্দে উভয়ে সচকিত হল। বিধবাটি একটু সরে গেল, আর সত্য হাত ধরা ছেড়ে দিয়ে হাতটা তুলে মাথার কাপড়টা টানল। বুদ্ধিমতী সত্য অবশ্য তক্ষুনি হৈ হৈ করে আবির্ভূতা মহিলার পরিচয় দিতে এলো না স্বামীর কাছে। তাছাড়া লজ্জা শরম বলেও তো একটা কথা আছে, গুরুজনের সামনে বরের সঙ্গে কথা বলা চলে না। তাই মাথার কাপড়টা টেনে গলা নামিয়ে আস্তে আস্তে বলল, চলো বউ, ও ঘরে গিয়ে বসবে চলো। নবকুমার ভেবেছিল যা বলবে গলা চড়িয়ে বলবে, যাতে ওই মেয়ে মানুষটার কানে পৌঁছয়, যাতে সে বুঝতে পারে বাড়ির প্রকৃত কর্তা কে। আর এও বুঝতে পারে বৃথা আশায় প্রলুব্ধ হয়ে কোনো লাভই নেই তার। সত্য ছেলে মানুষ, না বুঝে কি না বলেছে সেটা ধোপে টিকল না। এই সবই আশা করেছিল নবকুমার, কিন্তু গলা চড়ল না। শুধু চড়ল না নয়, প্রায় বাক্যস্ফূর্তি হলো না। একটা গমগমে রাগ রাগ ভাব নিয়ে চান করে এসে খেতে বসল। ভাতের থালা ধরে দিতে সত্য প্রশ্ন করে, এত বেলা অবধি গিয়েছিলে কোথায়? নবকুমার পাতের ওপর হুশ করে সমস্ত ডালটা একসঙ্গে ঢেলে ফেলে ভাত মাখতে মাখতে গম্ভীর গলায় বলল, যেখানে যায় না তোমার কাছে তো আর কৈফিয়ত দিতে হবে নাকি? শোনো কথা, কি কথার কি উত্তর? কৈফিয়ত দিতে হবে এ কথা কে বলেছে? নাইতে খেতে বেলা গড়িয়ে গেল, তাই শুধোচ্ছি। না, শুধোতে হবে না, তেমনি গলায় চালিয়ে যায় নবকুমার। শুধোবার কোনো এখতিয়ার নেই তোমার। কী জন্যে শুধোবে? তুমি আমায় মেনে চলো, তাই আমি তোমায় মেনে চলবো? সত্য অবাক হয়ে বলে, রোদের তাতে হঠাৎ মাথাটা গরম হয়ে গেল নাকি? কি বকছো আবল তাবল? আবল তাবল? আবল তাবল বকছি আমি? আর নিজে যখন বলা নেই কওয়া নেই। গলা চড়াবার ব্যর্থ চেষ্টায় বিষম খায় নবকুমার। অগত্যায় তখন সত্যর চিকিৎসাধীন হতে হয়। সত্যর বীরপুরুষ স্বামীকে জল বাতাস মাথায় ফু, ধাতস্থ হতে সময় লাগে। আর ধাতস্থ হওয়া মাত্রই সত্য নিম্ন স্বরে বলে, সংসারে আর দুজন মানুষ বাড়ল, একটু জানিয়ে রাখছি তোমায়, নইলে যেমন মতিবুদ্ধি তোমার, হঠাৎ হইচই লাগাবে, কে এরা, কোথা থেকে এলো, কেন এলো। নবকুমার বলতে পারত, তা সে কথা তো জিজ্ঞেস করছি আমি। সত্যি তো, কে এরা, কোথা থেকে এলো, কেন এলো? আর আমি বা খামোখা দুটো মানুষকে সংসারে জায়গা দিতে যাব কিসের জন্যে? বলতে পারল না। সেই বিষম খাওয়া ধরা গলায় যা বলল সেটা হচ্ছে এই, তা আমাকে জানাবার কি আছে? তুমি যা ভালো বুঝবে। কার গলা? নবকুমারের? নবকুমার এ কথা বলল কেন? এতক্ষণ ধরে এই কথাটা বলবার জন্যে কি মহলা দিচ্ছিল নবকুমার মনে মনে? সেই সেদিন পঞ্চুর মার সঙ্গে একবারের জন্যে দেখা করে গিয়ে পর্যন্ত দত্তবাড়ির প্রাণ সাজনীর প্রাণটা যে কেন দেওয়ালে মাথা করতে চাইছিল তা ভগবানই জানেন, আর তার সাক্ষীও শুধু তিনি। তাই আবার যখন এদিন সে দিন দুপুরে পঞ্চুর মাকে ধরে বসল,
চুপি চুপি আর একবার আমায় নিয়ে যাবি? তখন পঞ্চুর মা হাঁ হয়ে গেল, বলল, হ্যাঁ গা, সেদিন তো কথাই কইলি না, আজ আবার যাবো বলছো মানে? কি জানি পঞ্চুর মা, মনটা কেমন টানছে। আমার একটা ছোট বোন ছিল, অনেকটা তেমনি দেখতে। পঞ্চুর মা বোধ করি একটা তবু মানে পেয়ে আশ্বস্ত হয়, তবে এ প্রশ্ন তোলে, দিন দুপুরে চুপি চুপিটা সম্ভব কি করে? সে বুদ্ধি পান সাজুনি দিয়েছে, কালীতলায় যাবার নাম করে বেরিয়ে পড়া। ঠনঠনের মা কালী জাগ্রত কালী, তার কাছে সময় অসময় যায়ও সভায়, দূরও বেশি নয়, এই তো একটু গেলে। দেবী দর্শনে এসেছিল পান সাজনি বামুন্দি, আর সেই দর্শন তার মিলেছিল। তারপর তো সেই নবকুমারের প্রবেশ। শঙ্করী বলে, ঠাকুরজি বলে ডাকবার মুখ নেই ভাই, তবু বলতে পারো সাজ যাচ্ছে, তাই বলছি। মিথ্যে ছেলে মানুষই করো না ভাই সত্য ঠাকুরজি, তুমি যা বলছো তা হবার নয়। হবার নয়? সত্য জোরালো গলায় বলে, কিন্তু কেন হবার নয় সেই কথাটাই আমায় বোঝাও তো কাটোয়ার বউ। ভুল ভ্রান্তি মানুষই করে, তা বলে কোশমিন কালে আর সে ভুল শোধরাতে পারবে না সে? শোধরাবো বললেই হলো, সমাজ সে আপনার শুনবে? শঙ্করী নিঃশ্বাস ফেলে বলে, মেয়ে মানুষ যে মাটির পাত্র ঠাকুরজি, ও তো চোদ গেলেই গেল। মেয়ে মানুষ যে মাটির পাত্তর, এ কথা বুঝি বিধাতা পুরুষ তার গায়ে দেগে দিয়ে ধরাভূমিতে পাঠিয়েছিল? সত্য তীক্ষ্ণ স্বরে বলে, আর বেটা ছেলেকে সোনার বাসন বলে ছাপ মেরে পাঠিয়েছিল, তাই তাদের বেলা যা করুক তাই বাহবা। হ্যাঁ, অন্যায় তুমি করেছিলে সত্যি, খুবই করেছিলে। তুমি বয়সে বড়, গুরুজন সম্পর্ক, বলাটা আমার শোভা পায় না, তবুও না বলে পারছি না। যা করেছিলে তা মহাপাতক। তখন জ্ঞান বুদ্ধি ছিল না, পুরো বুঝতে পারিনি কিসের জন্যে কি, কিন্তু পরে তো বুঝেছি, বুঝে মিথ্যে বলবো না, মনে মনে তোমায় নোড়া দিয়ে ছেঁচেছি আমি। শুধু মহাপাতক বলেই নয়, বাবার মতন মান্যিমান মানুষের উঁচু মাথাটা যে তুমি হেট করে দিয়েছিলে, সেই ঘেন্নার জ্বালায় তোমায় শতেক দিক দিয়েছি। তবে এও তো সত্যি, অতি পাতকেরও প্রায়শ্চিত্তির আছে। যেমন মহাপাতক করেছো তুমি, তার মহাপ্রাচ্চিত্রিত করেছো, তুষানলে জ্বলে জ্বলে খাক হয়েছ। সত্য ঠাকুরজি, শঙ্করী আবেগ কম্পিত স্বরে বলে, মান্যে ছোটোর কথা বলি না, তবে তুমি আমার চেয়ে বয়সে অর্ধেক, তাই পায়ের ধুলো নিলাম না তোমার, কিন্তু জিজ্ঞেস করি, রাত দিন যে আমি তুষানলে জ্বলছি, এ তুমি কেমন করে টের পেলে? শোনো কথা, এ আবার টের পাওয়ার কি আছে? পেতক্ষ দেখতে পাচ্ছি না, দৃষ্টিহীন তো নই। তুষানলে যে জ্বলছ সে সাক্ষী দিচ্ছে তোমার ওই পোড়াকার দেহ। কি সোনার বর্ণ রং ছিল, কি মোমে গড়া দেহ ছিল তোমার, সেটা তো আর ভুলিনি। তা যাক, রূপ গেছে বালাই গেছে, থাকলে কি আর ধুয়ে জল খেতে? ওই রূপই কাল হয়ে দংশন করেছে তোমায়, গেছে যাক, কিন্তু শরীর স্বাস্থ্যটা তো দেখতে হবে। গলায় দড়ি দিয়ে ঝুলে একালের বালাইটা গোচাওনি যখন। শঙ্করী কাতর কণ্ঠে বলে, সেই ইচ্ছে কি আর হয়নি ঠাকুরজি? রাত দিন সেই ইচ্ছে হয়েছে, কিন্তু পারিনি। ওই পেটের জঞ্জালটাই পায়ে বেড়ি বেঁধেছে। আমি মহাপাতকী, ওর আর অপরাধ কি? ত্রিজগতে কেউ নেই ওর, মরে ওকে কোথায় ভাসিয়ে দিয়ে যাব? সত্য ঝংকার দিয়ে বলে, যাক, সে সুমতিটুকু যে হয়েছিল তাও মঙ্গল। একে তো এই পাতকের বোঝা, তারপর আবার আত্মঘাতী মরণের পাপ, নরকেও ঠাঁই হতো না। যাক, মরুককে, গতস্য সূচনা নাস্তি। এখন সোজা কথা হচ্ছে, এ যাবৎ যা করেছো করেছো, এখন আমার চোখে যখন ধরা পড়েছ, আর তোমার সদ্দূরের দাসীবৃত্তি করা চলবে না। শঙ্করী বিষণ্ণ হাসি হেসে বলে, বয়স হয়েছে, ছেলেপুলের মা হয়েছ, তবু তোমার স্বভাবটি দেখছি ঠিক তেমনি ডাকাবুকো আছে সত্য ঠাকুরজি, কিন্তু জগৎকে চিনতে বাকি আছে। আমায় ঘরে ঠাঁই দিলে তোমায় কি আর কেউ ঘরে ঠাঁই দেবে?
হঠাৎ সত্যর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, একটু মুখ টিপে হাসে সে। তারপর বলে, কে ঘরে ঠাঁই দেবে না? তোমার নন্দাই? বালাই ষাট, তা বলছি না। তিনি তোমায় চিরকাল রাজরানী করে মাথার মণি করে রাখুন। এই সমাজের কথা বলছি। জানাজানি হয়ে গেলে? জানাজানি হয়ে যাবার আবার আছে কি কাটোয়ার বউ? আমি কি লুকোছাপা করব? আমি তো ঠিক করেছি, আজই বাবাকে পত্তর দেব। বাবা, এই কাজ করেছি আমি, এখন আমায় মারতে হয় মারো, কাটতে হয় কাটো, আর রাখতে হয় রাখো। বাবা শব্দটা শুনেই শঙ্করী সহসা দু হাত জোর করে কপালে ঠেকায়। সেই বাবা নামক মানুষটার উদ্দেশ্যে কি, না ভগবানের উদ্দেশ্যে? বোধ করি ভগবানের উদ্দেশ্যে। সাহস করে সেই বাড়ি, সেই মানুষগুলো, সর্বোপরি সেই দৃপ্ত মূর্তি দেব ব্যক্তির সম্পর্কে কোনো প্রশ্নই করতে সাহস হচ্ছিল না শঙ্করী। ভয়, লজ্জা, অপরাধের সংকোচ এসব তো আছে, তার উপর এক আশঙ্কার আতঙ্ক। যদি প্রশ্ন করতে গিয়ে শোনে মানুষটা নেই, সে বড় ভয়ঙ্কর। কিন্তু সত্য বলছে, বাবাকে পত্তর লিখব, তাই কপালে হাত ঠেকিয়েছে শঙ্করী। আতঙ্কটা যাবার সঙ্গে সঙ্গে ভয়, লজ্জা, সংকোচ সবাই যেন একটু সরে দাঁড়ায়, যেন শঙ্করীর অবস্থা দেখে দয়া হয়েছে ওদের। তাই শঙ্করী ঈষৎ ইতস্তত করে বলেই ফেলে, মামা ঠাকুরের শরীর গতিক মঙ্গল? শরীর গতিক? সত্য নিঃশ্বাস ফেলে বলে, খুব ভালো নয়, তবে মানুষটাকে তো জানো। ভাঙবো তবু মচকাবো না, নইলে মা মারা যাওয়ার পর ভেতরে দেহ ভেঙে গেছে। কলকাতা আসার আগে দেখা করে এলাম তো। মা মারা যাওয়া? শঙ্করী ভাবে, এ মা রামকালীরই মা, দীনতারিণী। ভাবে তা তিনি মরবেন, এটা তো আশ্চর্যও নয়, দুঃখেরও নয়। তবে নাকি রামকালী হৃদয়বান পুরুষ, মাতৃশোককে মর্যাদা দিয়েছেন। তবু বলে, তিনি জ্ঞানবান মানুষ, তিনি এত কাতর হয়েছেন। তা বড় দিদিমা মারা গেছেন কতদিন হলো? বড় দিদিমা? সত্য ভুরু কুচকে বলে, ঠাকুমার কথা শুধাচ্ছ? ঠাকুমা মারা গেছেন এই কবছর যেন হলো। আমি আমার মার কথা বলছি, মা তো চলে গেছেন। সত্য চুপ করে যায়। গলার কম্পন কেউ ধরে ফেলবে, এতে সত্যর বড় লজ্জা। শঙ্করী স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে বলে, মেজ মামিমা মারা গেছেন? সত্য নীরব, সত্য নত দৃষ্টি। অনেকক্ষণ পরে শঙ্করী যেন একটা পরিতাপের নিঃশ্বাস ফেলে বলে, কতদিন হলো? এই আমার বড় খোকা তখন আতুরে। আস্তে আস্তে উদ্বেলিত নিঃশ্বাস শান্ত হয়। ক্রমে ক্রমে কখন সে নিঃশ্বাস ফেলার ধাপ থেকে গল্প করার অবস্থায় এসে পৌঁছে গেছে ওরা, তা ওদের নিজেরই খেয়াল থাকে না। অতীতের স্মৃতির রোমন্থনে সময়ের জ্ঞান হারাই বুঝি। শঙ্করী প্রশ্ন করতি, সত্য উত্তরদাত্রী। শঙ্করী যেন গভীর সমুদ্র হাতড়ে হাতড়ে কে এক হারানো মানি খুঁজতে চাইছে, আর সত্য যেন শঙ্করী সেই প্রশ্নের হাতড়ানির মধ্যে দিয়ে ফিরে পাচ্ছে তার হারানো শৈশবকে। নিত্যানন্দপুরের রামকালী কবিরাজের অন্তঃপুরটা না একদা সশস্ত্র প্রহরী বেষ্টিত অন্ধকার কারাগারের মতো লাগত শঙ্করীর। তবে আজ সেই অন্তঃপুরটা আলোকোজ্জ্বল স্বর্গের মতো মনে হচ্ছে কেন তার? সেই স্বর্গকে স্বেচ্ছায় হারিয়েছে শঙ্করী। ভাঙা মাটির বাসনের মতো হেলায় পথের ধুলোয় আছড়ে ফেলে দিয়ে চলে গিয়েছে শয়তানের ছলনা স্বর্গে। অনেক কথা, অনেক নিঃশ্বাস, ভারী হয়ে উঠেছে বাতাস। তবু আবার একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে সত্য, আজ তুমি ওই দত্তবাড়ির পান সাজনিগিরি করছো কাটোয়ার বউ, কিন্তু এর থেকে হাজার গুণ মর্যাদা ছিল যদি তুমি কবরেজ বাড়ির উঠোনটা ঝেঁটিয়েও খেতে। মতির জন্য পূর্বজন্মের মহাপাতক,
আর কিছু বলার নেই আমার। যাই হোক, তুমি আর দ্বিধা করো না বউ, মেয়ে নিয়ে এক বস্তে চলে এসো। পেটের ভেতরের অন্ন তো আর এক কথায় ধুয়ে মুছে সাফ হবে না, তাই ওই পরনের সব পতিত বস্ত্র পরিত্যাগ দিতে হবে। ও ত্যাগ না দিলে গলদা আর দূর হতে চাইবে না। সে যাক, মেয়েটা কত বড় হলো? কত বড় মানে, বয়সের কথা বলছো? শঙ্করীর চোখের ছায়ায় যেন একটা ধূসর শূন্যতা, সেই শূন্যতা স্পর্শ তার কণ্ঠে এসে লাগে। বয়স? তোমার কাছে আর লুকোছাপা করবো না ঠাকুরজি, স্পষ্টই বলছি, বয়স 14 উতরে গেছে এই মাঘে। মাঘে? তাহলে তো 15ই, 15 চলছে। সত্য বিমূঢ়ভাবে বলে। বিয়ে? বিয়ে? শঙ্করী ক্ষুব্ধ ব্যঙ্গ মিশ্রিত একটু হাসে। এ ব্যঙ্গ ভাগ্যকে, এ ক্ষোভ সত্যের প্রশ্নতে। সত্য একটু চুপ করে থেকে বলে, তা যাদের সংসারে আছো তারা কিছু বলে না? তাদের কি জবাব দাও? শঙ্করী তেমনি একটু হেসে বলে, সে জবাব আগে থেকে ঠিক করে রেখেছিলাম। বলেছি 5 বছরে বিয়ে, 7 বছরে বিধবা, শ্বশুরবাড়ি চোখে দেখেনি। সত্য ইতিমধ্যে শিউরে উঠেছে। বলো কি বউ, কি স্বপ্নে সে মা তুমি? বুড়ো মেয়েটাকে বিধবা বলে পরিচয় দিয়েছ? সমগ্র পৃথিবীতে এমন কথা কেউ কখনো শুনেছে? বলি, এই যে কাণ্ড করে রেখেছ, আজন্মকাল তো তাকে আলো চাল কাঁচকলা গিলতে হচ্ছে। তা হচ্ছে বই কি, আমারও যা তারও তাই, তার বেশি জুড়ছেই বা কোথা থেকে ঠাকুরজি? সত্য পরিতৃপ্ত সুরে বলে, তা যেন হলো, কিন্তু এরপর ওর বিয়ে দেবে কি করে? শঙ্করী নিঃশ্বাস ফেলে বলে, সে পরিচয় না দিলেই কি বিয়ে দিতে পারতাম ঠাকুরজি? বাপ ঠাকুরদার পরিচয়হীন মেয়েকে কে বউ বলে ঘরে তুলবে? সত্য ভুরু কুচকে বসে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তা সেই যে নগেন নাকে, তার সঙ্গে বিয়ে হয়েছিল তোমার বললে? ফাঁকি ফাঁকি, সব ফাঁকি বুঝলে ঠাকুরজি। সেই নরকের কীট, পাপিষ্ট শয়তান, ফাঁকি দিয়ে আমাকে। রুদ্ধকণ্ঠ পরিষ্কার করে বলে শঙ্করী, কি বলবো ঠাকুরজি, ওই ভোগায় না পড়লে কি দুর্মতি হতো আমার। বলল কলকাতায় এখন বিধবা বিয়ের চল হয়েছে, কত অল্প বয়সী বিধবা দিব্যি বিয়ে করে সুখে স্বচ্ছন্দে ঘর করছে। সেই ভোগায় বুলে পাতালের সিঁড়িতে পা ফেললাম। সত্য বিরস মুখে বলে, তাহলে বিয়ে করেনি? না, সে মিথ্যে বলবো না, করেছিল। বিধবা বিয়ে দিতে রাজি হয় এমন পুরুত দেখে অগ্নি নারায়ণ সাক্ষী করে ঠাট একটা দেখিয়েছিল। কিন্তু সেই বিয়েকে যদি সে মনে প্রাণে সত্যি বলে মানত, তাহলে কি পেটে সন্তান এসেছে শুনেই আমাকে ছেঁড়া কাপড়ের মতো ফেলে চলে যেত? তা যাক, সত্য একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে। তার চরিত্রের উপযুক্ত কাজই সে করেছে। কিন্তু তুমি তো এক প্রকার ধর্মে খাঁটি আছো, আর তোমার মেয়েকেও তো আর অধর্মের সন্তান বলে চলে না। বিধবার বিয়ে আমার চোখে অবশ্যই ভালো ঠেকে না, তবে মন্দের ভালো। বড় বড় পণ্ডিতেরা যখন শাস্ত্র পড়ে বুঝে শুনে বিধান দিয়ে রেখেছেন, তখন একেবারে তো উড়িয়ে দেওয়া যায় না। তাদের চেয়ে আমি পণ্ডিত নই। তবু বলবো কাটুয়ার বউ, মেয়ের এই মিথ্যে বিধবা পরিচয়টা তোমার দেওয়া উচিত হয়নি। তার কাছেও তো একটা জবাব আছে। সে যখন বড় হবে, 5 জনের বিয়ে থাওয়া গয়না কাপড় ঘর বর দেখবে, তখন তার প্রাণের ভেতরটি কেমন করবে? তখন তোমায় একদিন শুধোবে না? মা, মা হয়ে তুমি আমার এই করলে? শঙ্করী কথার মাঝখানে উদাস গম্ভীর সুরে বলে, সে জিজ্ঞেসেরও গোড়া মেরে রেখেছি ঠাকুরজি, তাকেও ওই কথাই বুঝিয়ে রেখেছি। বলেছি 5 বছর বয়সের ঘটনা তোর স্মরণে নেই? বউ! আবেগকম্পিত স্বরে শুধু এই একাক্ষর শব্দটুকু উচ্চারণ করে সত্য। শঙ্করী সত্যর সেই ক্ষুব্ধ বিস্মিত আহত মুখের দিকে তাকিয়ে বলে,
তা তুমি আমায় শতেক ঝ্যাঁটা মারতে পারো ঠাকুরছি, কিন্তু এছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাইনি। বলতে পারো আমি মা নই, রাক্ষসী, কিন্তু তবু তো সেই দুর্দিনে গর্ভশুদ্ধ গঙ্গায় ডুবে মরতে পারিনি। আর ওর জন্যে দৌড় দৌড় করেছি, হাজার লাতিচাটা খেয়েছি, মান অপমান জলাঞ্জলি দিয়েছি, আর আজ সোনার বেনে দাসত্ব করে ভাত খাচ্ছি। কিন্তু বাড়ি ভালো নয়, লোকে বলে অন্নদাতার নিন্দে করতে নেই, তবু না বলে উপায় নেই। সমস্ত মেয়ে নিয়ে ও বাড়িতে থাকা কাঁটা হয়ে থাকা। শুধু মেয়েটাকে যদি তুমি... চুপ করে যায় শঙ্করী। অনেকক্ষণ নীরবতার পর সত্য আস্তে আস্তে বলে, নাম কি রেখেছ? নাম? শঙ্করীর কণ্ঠে যেন অপরাধের সুর বাজে। 2 মাস বয়স থেকে হাসিটা লক্ষ্মীচারীর এত মন কাড়া ছিল যে নাম রেখে বসেছিলাম সুহাসিনী। তা অপরাধের সুর আসায় স্বাভাবিক। ওই হতভাগ্য মেয়েটার নাম মলিনা কি অশ্রুমতী, নিদেন পক্ষে ছায়া কি দাসী, এমনি একটা কিছু হলে যেন শোভা পেত। কিন্তু সত্য সে খোটা দিল না। সত্য বলল, তা মন্দ নয়, সে যাক। বাড়ি যখন অমন বলছো, আর তো থাকা ঠিক নয়। মেয়ে নিয়ে অবিলম্বে চলে এসো। হ্যাঁ, বাড়ি ওদের অমনি। নবকুমারের কাছে বসে সত্য চাপা তীব্র স্বরে বলে, ভদ্রগড়ের মেয়ের এসব কথা মুখে আনলেও পাপ। তাই অবস্থাটা তোমায় কষ্ট করে খুলে না বললে তুমি তো বুঝবেও না। ওই রূপের ডালি নিয়ে কি কাঁটা হয়ে বসে থাকে বউ, বুঝে দেখো। বলে নিচের তলায় রান্নাবাড়ির কাছে একখানা ছোট ঘর আছে, তাতে নাকি কাঠ কুটে থাকতো। সেই ঘর পরিষ্কার করে মায়ে যেয়ে আছে। কেন না পাছে কারুর চোখে পড়ে যায়। দিনান্তে একবার নাইতে খেতে ঘর থেকে বেরোতে দেয় মেয়েকে, তাও নিজের কড়া পাহারায়। আই বুড়ো মেয়েটাকে বিধবা বলে পরিচয় দিয়ে রেখেছে, ভাবো কষ্ট। নবকুমার কিন্তু খুব বেশি বিচলিত হয় না, বরং নিতান্ত বেজার মুখে বলে, তা সে যার কথা সে বুঝবে। তোমার এত আগ বাড়াবার দরকার কি? শুধু গরিব দুঃখী আবিরে বিধবা ভাজ হতো, তার মানে ছিল। এসব কি? না না, এসব কেচ্ছা কেলেঙ্কারি আমার বাড়িতে ঢোকানো চলবে না। বাসাতেই নয় এসেছি, তাই বলে বেওয়ারিশ তো নই আমি। মা শুনলে আর আমার মুখ দেখবে না তোমার হাতে জল খাবে? সত্য স্থির কণ্ঠে বলে, বলার আমার অনেক কথা ছিল, কিন্তু বলবো না সেসব। শুধু বলছি, আমি যদি তাদের মত করাতে পারি। হ্যাঁ, মত করাতে পারো? নবকুমার বলে ওঠে। এ তোমার কাছা আলকা নবকুমার বানুজ্জে কি না যে তোমার কথায় উঠবে বসবে? সে বড় শক্ত ঘাঁটি। সত্য ভ্রুভঙ্গি করে বলে, নিজের মুখে নিজের ব্যাখ্যানাটা নাই করলে? বেশ, ওনাদের মত পেলেই তো হলো। তা তোমাকেও বিশ্বাস নেই। তুমি যা ডাকাত, হয়তো শ্বশুর শাশুড়ির গলায় গামছা মোড়া দিয়ে মত আদায় করবে। কিন্তু এত ঝামেলা দরকারটা কি শুনি? আমি বলে দিচ্ছি, আমার সংসারে সব চলবে না। সত্য সহসা ভ্রুভঙ্গি ত্যাগ করে উদাস মুখে বলে, বেশ, তাই ভালো। সেই কথাই বলে দেবো ভাজকে। বলবো, না বউ, এই সংসারে তোমার ঠাঁই হবে না। ভুল করে ভেবেছিলাম সংসারটা বুঝি আমার। তা মস্ত একটা হাতুড়ির ঘায়ে ভুলটা ভেঙে গেছে, চোখ ফুটে গেছে। ভালোই হলো, শিক্ষা হয়ে গেল। নবকুমার বসে পড়ে। নবকুমার চোখে সর্ষে ফুল দেখে। নবকুমার সমস্ত বীরত্ব ত্যাগ করে ওই চিরমুখস্থ কথাটা বলে বসে, হলো তো, অমনি রাগ হয়ে গেল। রাগের কথা কিছু বলিনি আমি, শুধু বলছি সুখে থাকতে ভূতের কিল খাওয়া কেন? সত্যর মুখের কাঠিন্য কিছুটা হ্রাস হয়। সত্য স্থির হয়ে বলে, আর একদিন তোমায় এ প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আজ আবার দিচ্ছি। কিল খাওয়া কেন জানো? মানুষ জাতটা মানুষ বলে, গরু গাধা পক্ষী পক্ষী নয় বলে। আর ওই যে একটা মেয়ে রয়েছে, রয়েছে সে কথা তো হয়েই গেছে। সেও মায়ের মতো হবে কি না?
যাতে না হয় সেই চেষ্টাই করতে হবে। সত্য উঠে যায় দৃঢ় সংকল্পের মুখ নিয়ে। সুহাসিনী, ডাক নাম সুহাস। হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে রূপের ডালি হচ্ছে। শঙ্করীর বাস্তুহারা কৈশোর মূর্তি যেন ওর মধ্যে এসে পুনর্বাসন করেছে। এত দুঃখ ধান্দা, এত লাঞ্ছনা গঞ্ছনা, মায়ের এত কড়া শাসন, তবু কলায় কলায় ভরে উঠেছে দেহ। 15 কলা ভর ভর, আর একটা কলা হলে সম্পূর্ণ। মেয়ের মুখ দেখে শঙ্করীর বুক ভরে ওঠে, মেয়ের রূপ দেখে শঙ্করীর বুক কেঁপে ওঠে। তাই কখনো মেয়েকে কোলে নিয়ে কাঁদে, কখনো মেয়েকে দাঁতে পেশে। মেয়েকে দাঁতে পেশা তো নয়, নিজেকে জাঁতায় পেশা। কিন্তু করবে কি শঙ্করী, তার চেয়ে বেড়া আগুন। যেদিন সত্য হাত ধরে বসল, সে রাত্রে মেয়েকে যাচ্ছে তাই করলো শঙ্করী। বলল, তবে খানিক বিষ আন, তুইও খা আমিও খাই, সকল জ্বালা জুড়ো, সকল সমস্যা মিটুক। কথাটা এই। মার মারফত সত্যর প্রস্তাব শুনে সুহাস একেবারে বেঁকে বসেছে। ওসব অনাসৃষ্টির মধ্যে যেতে রাজি নয় সে। অনেক হাঁড়ির হালের শেষে, অনেক ঘাটের গজল পার করে এসে এতদিনে যদি পায়ের তলায় একটু মাটি মিলেছে, যার তুল্য নেই, রাজবাড়িতে আশ্রয় জুটে গেছে, এখন আবার অনিশ্চয়তার সমুদ্রে ঝাঁপ দিতে যাবার দরকার কি? আপনার লোক? 3 কুলে কেউ ছিল না। এক মুঠো পোড়ামুড়ি নিয়ে কেউ এগিয়ে আসেনি। এখন হঠাৎ ভুঁই ফুঁড়ে আপনার লোক গজালো? হতে পারে কোনো এক সময় দেশের লোক ছিল, কিন্তু তাতে কি 4খানা হাত পা বেরোচ্ছে? হঠাৎ তার এত দরদ উঠলে উঠবার কারণটাই বা কি? আর কিছুই নয়, বিনিময়ে দাসী রাঁধুনি পেয়ে যাবার আশ্বাস। ভেবেছে দুটো দরদের কথা কয়ে একবার বাড়িতে পুড়ে ফেলতে পারলেই হয়। শঙ্করী যেমন বোকা, তাই বুঝতে পারে না এরপর একুল ওকুল দুকুল যাবে। হ্যাঁ, প্রথমটাই এত কথাই বলেছিল সুহাস, এত কথাই বলতে পারে সে। অবশ্যই আর কাউকে নয়, শুধু মাকে। মায়ের ওপর দাপটের অবধি নেই। জন্মাবধি যত দুঃখ কষ্ট অভাব অসুবিধে পেয়েছে চিরদিন, তার ঝাল ছেড়েছে মায়ের ওপর। তবু তো সম্পূর্ণ ইতিহাস জানে না, সত্যি ইতিহাস জানে না। জানে গর্ভে নিয়ে বিধবা বলে সে সন্তানকে অপয়া বলে দূর দূর করেছিল বাড়ির লোক। তাই শঙ্করী দুঃখে অভিমানে মেয়ে নিয়ে পথে বেরিয়ে পড়েছিল। সেইটাই অভিযোগ সুহাসের। মা রবি মিস্ত্রি কারিতাতেই যে তাদের এই হাঁড়ির হাল, সে বিষয়ে সন্দেহ নাস্তি। যাক, সে যা হোক হয়ে গেছে। এখন আবার এ কি? মায়ে জিয়ে তর্ক বাঁধে। শঙ্করী যাচ্ছে তাই করে মেয়েকে, এবং সুহাস সতেজে বলে, ঠিক আছে, আমি যখন এতই পাথর তোমার গলার, সে পাথর সরিয়ে দিয়ে যাব। কথায় আছে মাটি বোবা, কিন্তু কলকাতার মাটি বোধ করি কথা কয়। বোধ করি তার মূল বনেতে অনন্তকালের সহস্র স্তরের ঐতিহ্য নেই বলেই প্রকৃতিতে তার উঠতি বয়সে মেয়ের চপলতা আর মুখরতা, সেই মুখরতার ঝাপটায় সে মুখকে বাচাল করে তুলতে পারে। তাই কলিকাতার বাসিন্দারা কিছু না শিখেও পণ্ডিত, কিছু না বুঝেও বোদ্ধা। সত্য বলে, এ নাকি শুধু কলকাতার হাওয়ায় নয়, কলের জলেরও গুণ। তা হতেও পারে। আদি অনন্তকাল তো লোকে পৃথিবীর গহ্বর থেকে আঁচলা ভরে নিয়ে তৃষ্ণা নিবারণ করেছে, জীবনযাত্রার প্রয়োজন মিটিয়েছে। যেখানে সে গহ্বর আছে ভালোই, যেখানে নেই সেখানে কোদাল চালিয়ে গহ্বর খুঁড়েছে। তারপর তার কাছে এসেছে ঘট নিয়ে, কলসি নিয়ে, ভরে নিয়ে গেছে অসময়ের জন্যে। কে কবে মাটির নিচে নল চালিয়ে জলকে হাতের মুঠোয় মুঠোয় পৌঁছে দিয়ে তাকে হুকুমের চাকর বানিয়ে ফেলবার কল করতে শিখেছিল? শেখেনি। কলকাতা শিখে ফেলেছে। জল হেন দুর্লভ বস্তু কলে মোচড় দিলে তাকে আদায় করেছে। এ কি কম তাজ্জব?
এ জলের বিশেষ গুণ শরীরে বর্তাবে বৈকি, আর কিছু না হোক কলের জলটা সাহসের যোগানদার। নইলে আর নবকুমারের সাহস হয় ভবতোষ মাস্টারকে মুখের ওপর বলতে, আমরা আপনাকে ত্যাগ করলাম মাস্টার মশাই, ভবিষ্যতে আপনি আর আমাদের বাড়িতে মাথা গলাতে আসবেন না বলেছে। সে খবরটা নবকুমার নিজেই গিয়ে পৌঁছে দিল নিতাইকে। বলল, রেখে ডেকে বললাম না বুঝলি, বাচ্চা করে শুনিয়ে দিলাম। যখন মান্যের ছিলেন তখন মান্য করেছি, এখন যদি উনি মান্যের মর্যাদা নিজে গুছিয়ে গালে মুখে চুনকালি লেপেন, মান্য রাখবার দায় আমার নয়। এই বুড়ো বয়সে উনি যদি ধর্ম খোয়াতে পারেন, মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবই খোয়াতে হবে। ছি ছি, কী করে যে এ দুর্মতি হলো মাস্টারের, ভেবে কুল পাচ্ছি না। বিদেশ বিভূই জায়গায় একটা অভিভাবকের মতো ছিলেন, সেটা খুঁজল। নিতা একটু পরিতৃপ্তির হাসি হেসে বলে, সম্পর্ক আর রাখবি না তাহলে? ঘেপেছিস, উনি তো পতিত, পতিতের সঙ্গে আবার সম্পর্ক কি? না, নিতাইকে পতিত বলে ত্যাগ করেনি নবকুমার। প্রতিদিন ওর মেসে গিয়ে ধর্ণা দিয়ে আসে আর হাতে পায়ে ধরে বলে, এবং শেষ অবধি ভবতোষ মাস্টারের পরামর্শ মতো সত্যকে দিয়ে বলিয়ে সুরাহার পথে এনেছে তাকে। অফিসে সেও হয়ে গেল অনেক দিন নবকুমারের বড় ছেলে, যার ভালো নাম নাকি সাধন কুমার। সে তখন 4th ক্লাসে পড়ত, আর এখন সে এন্ট্রেন্স পাশের পড়া পড়ছে। সত্য বলেছে জলপানি নেওয়া চাই, বলেছে জলপানি নিয়ে পাশ করতে না পারলে সত্যর জীবনের সাধনায় মিথ্যে। গাঁয়ের ছেলেরা 5 মাইল রাস্তা ভেঙে জেলা স্কুলে পড়ে পড়ে যেটুকু করেছে, সত্য সাধন কুমার যদি এত সুযোগ সুবিধে পেয়েও সেইটুকুই করে, কি হলো সত্যর এই যুদ্ধ আর বলক্ষয়ে? অবশ্যই শুধু জলপানি পাওয়াটাই শেষ কথা নয়, মানুষের মতো মানুষ হতে হবে সত্যর ছেলেদের। কিন্তু লেখাপড়ায় মুখোজ্জ্বলটা তো তার প্রথম সে পান। তার ছেলেটা মুখ রাখবে বলে মনে হয়, অন্তত ওর মাস্টার তো সে কথাই বলে। নগদ মাস মাস 10-10টা টাকা দিয়ে যে মাস্টার পুষছে নবকুমার। কিন্তু নবকুমারের মাস্টার যে এভাবে নবকুমারের মুখ পোড়াবেন, এ কথা কে কবে ভেবেছিল? স্বস্তি জিনিসটা কি এতই দুর্লভ? সেই কদিন তো গেল নিতাইয়ের দুর্মতির গ্লানিতে। কত হাঁটাহাঁটি করতে হয়েছে তার মেসে, কত কাকুতি মিনতি করতে হয়েছে তার কাছে। হেসে উড়িয়েছে নিতাই জল ভরা তিক্ত হাসি, বলেছে, আমাদের মতন আবার একটা অখেদ্দের অবৈধের জন্য আবার ভাব না। রইলাম কি উচ্ছন্নে গেলাম, ত্রিভুবনের কার কি এসে গেল তাতে? বেশ আছি, খাচ্ছি দাচ্ছি, রঙিন নেশা নিয়ে পড়ে আছি। তোমরা বাবা গুড ভয়, দামি মাল, জগতে তোমাদের দরকার আছে, তোমরা ভালো হও গে যাও। কিন্তু এই এক জায়গায় নবকুমার হাল ছাড়া হয়নি, দৃঢ় থেকেছে, নিতাইকে সুপথে আনতেই হবে। শেষ পর্যন্ত ভবতোষ মাস্টারের নির্দেশ মতো সত্যর কাছে নিতাইকে টেনে এনে হাজির করেছিল নবকুমার। বলেছিল, নাও এবার মোকাবিলা করো দেওরের সঙ্গে, বোঝাও সংসারে ওর দাম আছে কি নেই। সত্য তখন শঙ্করের ব্যাপারে মন প্রাণ ভালো নয়, তাই থমথমে মুখে বলেছিল, দাম আছে কি নেই সে কথা আমি বোঝাবো? নবকুমার মাথা চুলকে বলে, ও তো তাই বলছে, মানে বলছে ওর উচ্চারণে গেলে কারোর কিছু এসে যাবে না। হঠাৎ স্পষ্ট করে চোখ তুলে তাকিয়েছিল সত্য নিতাইয়ের দিকে, বলেছিল, কারুর কিছু এসে যাবে না সেটা জেনে ফেলেছ? সব জানতা তুমি? নিতাই সে দৃষ্টির সামনে মাথা নিচু করেছিল। সত্য তীব্র স্বরে বলে উঠেছিল, আমি বলছি আমার এসে যাবে, মানবে সে কথা? নবকুমার এই তীব্রতার মানে খুঁজে পায়নি, ঘাবড়ে গেছিল। ওর ধারণা ছিল সত্য কাকুতি মিনতি করবে, দিব্যি দিলেশা দেবে, কিন্তু কই, তেমন কিছু তো দেখা গেল না। ধমকি কি দিল মনে হচ্ছে না, তা অথচ কথাটা যে জোরালো তাতে সন্দেহ নেই।
আবার তেমনি জোরালো সুরে বলল সত্য। আমি বলছি তোমায় ভালো হতে হবে, সভ্য ভব্য ভদ্রলোক হতে হবে। মানুষ যে বনের জন্তু জানোয়ার নয় সেটা মনে রাখতে হবে। অফিসে ছুটি নাও 10 দিন, দেশে যাও, বউ নিয়ে এসো। আমি এখানে বাসার বন্দোবস্ত করে রাখছি। বউ? বাসা? নিতাই আস্তে আস্তে মাথা নাড়ে। সে অসম্ভব। অসম্ভব কেন? অসম্ভবটা কিসে? বাড়িতে রাজি হবে না। কে রাজি হবে না? তোমার বউ? সত্যর স্বর তীব্র। না মানে একরকম তাই। নিতাই মলিন স্বরে বলে। মামা মামি রাজি হবেন না। কাজে কাজে সেও। কাজে কাজে সেও? এ তো দেখি আচ্ছা স্বার্থপর মেয়ে। স্বার্থপর? নিতাই আকাশ থেকে পড়ে। যেখানে পরার্থপরতার চরম পরাকাষ্ঠা, সেখানে কিনা স্বার্থপরতার অপবাদ। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না বোঠান। সঙ্গে সঙ্গে নবকুমারও বলে। তাই তো, এ কথাটা তোমার আবোল তাবোল হলো বড় বউ। বুদ্ধি খরচ করলে বুঝতে আবোল তাবোল নয়। বলি, ওপরওয়ালাদের গড়ে গোড় যে দেবে বউ, সে কি ছেদ্দায় না ভালোবাসায়? বোঝাও তুমি আমায়। স্বামীর থেকে বেশি ভালোবাসে তাদের? স্বামীর কাছ থেকে স্বামীকে রেঁধে বেড়ে খাইয়ে যত্ন করে যে পরিতৃপ্তি পাবে, তার থেকে বেশি পরিতৃপ্তি পাচ্ছে তেনাদের যত্ন করে? হক কথা বলো। প্রশ্নটা নিতাইকে, তবে উত্তর দেয় নবকুমার। বলে, আহা, এটা আবার একটা কথা নাকি? বাসায় আসতে চাইলে লোক নিন্দে নেই? 5 জনে মন্দ বলবে না? তোমার মতন। হ্যাঁ, আমার মতন ডাকাত আর কে আছে? সে যাক, অনেক দিনের পুরনো কথা ওটা। বলি, 5 জনে আমায় একটু মন্দ বলবে, এই ভয়ে স্বামী হেন বস্তুকে ভাসিয়ে দেব? হোটেলের ভাত ছেড়ে দিয়ে শরীর স্বাস্থ্য গোছাবো তার? উচ্ছন্নতার পথে তাকে যেতে দেব? এটা স্বার্থপরতা নয়? 5 জনে মন্দ বললে কি আমার গায়ে ফোসকা পড়বে? কাজটা যে মন্দ নয় সেটা আমার অন্তরাত্মা বুঝবে না? সে তো আবার বাঁজা মানুষ। কি নিয়ে আছে শুনি? উদয় আসতো জগতের যাবতীয় ওচা কাজ নিয়ে পড়ে আছে, তার বিনিময়ে লোকে সুখ্যাতি করছে। এই কি একটা মনীষীর জীবন? আমি তোমায় বলছি ঠাকুরপো, যদি নিজেরই হিত চাও, বউকে নিজের কাছে এনে রাখো। বাসা আমি দেখছি। হঠাৎ আরও একদিনের মতো নিতা একটা কাজ করে বসে। হেঁট হয়ে সত্যর 2 পায়ে হাত দিয়ে সে হাত মাথায় ঠেকিয়ে বলে, নিজের হিত অহিত আমি বুঝি না বৌঠান, বুঝি শুধু আপনাকে। আপনি যদি হুকুম করেন তাহলে। হ্যাঁ, হুকুম আমি করছি। সত্য দৃঢ় স্বরে বলে, হুকুম করছি, মানুষের মতো ঘর সংসার করো, অলিক স্বপ্ন নিয়ে মাথা গামিও না। নিতাই চলে যায়। সত্য চলে যায় নিজের কাজে। নবকুমার বোকার মতো দাঁড়িয়ে থাকে ফেল ফেলিয়ে। প্রকৃত ঘটনা যে কি ঘটল তা যেন অনুধাবন করতে পারছে না, অথচ ওর চোখের উপরে এমন কিছু একটা ঘটল যেটা ঠিক সচরাচরের নয়, এ বোধ আসছে। সত্য আর নিতাই যেন উর্দু, ফার্সি আর অন্য এক ভাষায় কথা বলল, অথচ সত্যকে এখন জিজ্ঞেস করে ব্যস্ত করাও চলে না। শঙ্করীর কীর্তিতে সত্য নিতান্তই মন মরা এখন। এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ৫৫তম পর্ব। আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তবে এইটুকুই থাক, কথা হবে আবার পরের কোনো গল্পে। ধন্যবাদ।